আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় পড়ব। তোমরা নিশ্চয়ই বোর্ড দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়ব। তোমাদের তো বাংলা দ্বিতীয় পত্রের অন্যান্য অধ্যায়গুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তোমাদের কিছু একটা অধ্যায় মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে কি অভিধান। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলি এটা কি। আমার হাতে যে একটা জিনিস আছে, এটাকে কি বলে? তোমরা কেউ কি বলতে পারবে এই জিনিসটা কি? ঠিক বলেছো, এটা হচ্ছে ডিকশনারি। আমরা ইংলিশে বলি ডিকশনারি আর বাংলায় বলি অভিধান। দেখো, আজকের আমাদের পড়ার বিষয় কিন্তু অভিধান। এই ডিকশনারিতে কি থাকে তোমরা নিশ্চয়ই মোটামুটি জানো অনেকেই, যে ডিকশনারিতে বিভিন্ন শব্দের অর্থ থাকে, মানে ইংরেজি শব্দের বাংলা অর্থ থাকে, বানান থাকে, উচ্চারণ রীতি অনুযায়ী থাকে। এখন এই ডিকশনারি শব্দটা বা ডিকশনারিটা কি বা অভিধান কিভাবে বাংলায় আসলো আর একে কী কী বিষয় আছে এর ভিতরে, সেগুলো আজকে আমরা পড়ব। এখন আমি তোমাদের বইয়ের যে রয়েছে সেগুলো একটু সংক্ষিপ্ত করে অনেক সহজভাবে আমি যে লেকচার শিট তোমাদেরকে দিই সেখানে তুলে ধরেছি। আমি সেই লেকচার শিট থেকেই আজকের ক্লাসটা মূলত তোমাদেরকে পড়াবো। তোমরা যখন লেকচার শিটটা পাবে তখন কিন্তু তোমাদের কাছে অভিধান বুঝতে আরও বেশি সহজ হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অভিধানটা কি, কোথা থেকে অভিধান শব্দটা আসলো বা ডিকশনারি শব্দটা আসলো, এরপর অভিধানে কি কি থাকে, বাংলাদেশে অভিধানে কি কি আছে বা বাংলা অভিধানে কি কি আছে, এটা সব আজকে আলোচনা করব এবং অভিধানে কিভাবে শব্দ সাজানো থাকে সেগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, অভিধান। অভিধান শব্দটা দেখো, গ্রিক ভাষায় শব্দ সংকলন বা সংকলিত বলা হতো লেক্সিকন। গ্রিক ভাষায় শব্দ সংকলন মানে শব্দ মানে কি এটা আমরা সবাই জানি। আমি আর বিস্তারিত শব্দ কাকে বলে সে সম্পর্কে মানে আলোচনা করলাম না। শব্দ সংকলন বা সংকলিত, সংকলন মানে হচ্ছে একসাথে জমানো বা জড়ো করা বা যেখানে লেখা থাকে সেটাকে বলা হতো লেক্সিকন। ল্যাটিন ভাষায় একে বলা হতো ডিকশনারি। আমরা যে এখন যে শব্দটা ডিকশনারি ইংরেজি শব্দটা ব্যবহার করি সেটা কিন্তু ল্যাটিন ভাষা থেকে এসেছে। দেখো, ইংরেজি ভাষা ল্যাটিন থেকেই ডিকশনারি শব্দটা গ্রহণ করা হয়েছে। মানে আমরা যে হচ্ছে ডিকশনারি শব্দটা এখন যে ব্যবহার করি সেটা কিন্তু মূলত ল্যাটিন ভাষা থেকে এসেছে। এই অভিধান শব্দটির অর্থ হচ্ছে, ওই ডিকশনারিরই বাংলা কিন্তু আমরা বলি অভিধান। অভিধান শব্দটির অর্থ হচ্ছে অর্থবহ শব্দকোষ, মানে প্রতিটা শব্দের অর্থ অভিধানে লেখা থাকে। ধরো তুমি একটা বাংলা, আমরা জানি বাংলাটা একটু কঠিন অন্যান্য বিষয়ের তুলনায়, কারণ বাংলায় অনেক শব্দের অর্থ আছে যেগুলো আমাদের কাছে সহজবোধ্য নয় বা সহজে বোঝা যায় না। সেই শব্দের অর্থগুলো কোথায় লেখা থাকে? অভিধানে। অভিধান বলতে শব্দ সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। এই গ্রন্থটার ভিতরে দেখো, এই গ্রন্থটার ভিতরে অনেক রকম শব্দ আছে। এই সব শব্দের সংকলিত একটা গ্রন্থকে এটাকে বলা হচ্ছে অভিধান। তাহলে অভিধান কি? অভিধান হচ্ছে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থ, মানে অনেক রকম শব্দ যেখানে সংগ্রহ করে রাখা হয় বা আমরা জানি যে জাদুঘরে অনেক জিনিস সংগ্রহ করে রাখা হয়, তেমনি অভিধানে হচ্ছে অনেক রকম শব্দ সংরক্ষণ করে রাখা হয়। এখন আমরা দেখব যে অভিধানে আসলে কি কি বিষয় থাকে। একটা অভিধান যে আমরা দেখব, অভিধানের ভিতরে কি কি বিষয় রয়েছে। একটা অভিধান একটা শিক্ষিত মানুষেরা হচ্ছে বিভিন্ন রকম প্রয়োজন মেটায়। কিভাবে প্রয়োজন মেটায়? ধরো তুমি একটা জিনিস গল্প লিখছো বা একটা কবিতা লিখছো, যাই লিখো বা কোনো একটা উপন্যাস প্রবন্ধ বা কোনো পড়া পড়ছো, সেখানে তুমি সেই শব্দের অর্থটা বুঝতে পারছো না। ইংরেজির ক্ষেত্রে কি হয়? আমরা যখন কোনো ইংরেজি আর্টিকেল পড়ি বা এসে পড়ি বা কোনো শব্দ পড়ি, কোনো লেখা পড়ি, আমরা যখন যে শব্দটা বুঝতে পারি না আমরা কি করি? তাড়াতাড়ি কিন্তু সেটা ডিকশনারি থেকে দেখে নেই। ডিকশনারি থেকে দেখে আমরা কিন্তু সেই লাইনটার অর্থ বোঝার চেষ্টা করি। অভিধানটা ঠিক তাই। অভিধানটা হচ্ছে এই শব্দের অর্থগুলো আমরা ওই বই থেকে বা গ্রন্থ থেকে দেখে থাকি। এখন দেখো অভিধানে কি থাকে। অভিধানে থাকে, আমি একটু পয়েন্ট আকারে করে দিচ্ছি তোমাদেরকে, আমি ঢালাওভাবে লিখে দিয়েছি লেকচার শিটে। এক, শব্দের বানান। আমরা অনেকেই কি করি? বানান ভুল করি, প্রচণ্ড পরিমাণে বানান ভুলের সম্ভাবনা থাকে তোমাদের। তোমরা দেখা যায় রসুকার দীর্ঘকার এগুলো নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাও।
আবার কি করো তোমরা অনেক সময় খুব সহজ বানান দেখা যায় যে রসিকার না দীর্ঘিকার এটা নিয়ে কনফিউজ হয়ে বানানটা ভুল করো। অভিধানে কি করে শব্দের একদম সঠিক বানান, কোন বানানটার জন্য কিভাবে ব্যবহার হবে, ঋষিকার ব্যবহার হবে না দীর্ঘিকার ব্যবহার হবে, রুসুকার ব্যবহার হবে না দীর্ঘকার ব্যবহার হবে, এগুলো সব কিন্তু কই থাকে, অভিধানে থাকে। এরপর থাকে উচ্চারণ, অর্থ মানে শব্দের অর্থ। আমি আসলে বিস্তারিত এত লিখছি না, আচ্ছা লিখে দিই শব্দের অর্থ। আমরা জানি একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ থাকে। আমরা যখন প্রতিশব্দ পড়ি বা সমার্থক শব্দ পড়ি আমরা কিন্তু একটা শব্দের অনেকগুলো শব্দ পড়ি। কিভাবে পড়ি, যে ধরো চাঁদ, চন্দ্র, শশী, এইসব বিভিন্ন শব্দগুলো জায়গা ভেদে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হয়। কোথাও সরাসরি চাঁদ হিসেবে ব্যবহার হচ্ছে, কোথাও ছন্দের হয়তো বা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা আবার শশী ব্যবহার করছি, কোথাও আবার চন্দ্র ব্যবহার করছি। এই শব্দের যে সঠিক অর্থ সেটা কিন্তু এই অভিধানে থাকে। এরপর এই যে উচ্চারণ, কোন শব্দের উচ্চারণ কেমন হবে এগুলো কিন্তু অভিধানে থাকে। তালব্য স কিভাবে উচ্চারণ হবে, মূর্ধন্য স কিভাবে উচ্চারণ হবে, দন্ত স কিভাবে উচ্চারণ হবে, দন্ত ন কিভাবে উচ্চারণ হবে, এগুলো সব কিন্তু একটা শব্দের সঠিক উচ্চারণ কিভাবে হবে সেগুলো কিন্তু অভিধানে থাকে। এরপর দেখো প্রতিশব্দ, এই যে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি শব্দের অর্থ, শব্দের অর্থ কিন্তু প্রতিশব্দ মানে একটা শব্দের কি কি প্রতিশব্দ থাকতে পারে, একটা শব্দের কিন্তু অনেকগুলো প্রতিশব্দ থাকতে পারে। আমরা কিন্তু প্রত্যেকটা শব্দের প্রতিশব্দ নাও জানতে পারি। এখন ধরো আমি আমার লেখাকে আরও বেশি সৌন্দর্য প্রকাশ করার জন্য বা আরও অর্থবহ করার জন্য বা অনেক মাধুর্য বৃদ্ধি করার জন্য আমরা কি করি, অনেক সময় একটা শব্দের প্রতিশব্দ ব্যবহার করে থাকি। তো এই যে একটা শব্দের প্রতিশব্দ মানে অপর শব্দ কি হবে সেটা কিন্তু অভিধানে থাকে। এরপর আসে পরিভাষা, এরপর ব্যাকরণ বিষয়ক নির্দেশনা, সব কিছুই কিন্তু আসলে এই অভিধানে থাকে। তাহলে অভিধানে কি কি বিষয় থাকে, অভিধানে থাকে শব্দের বানান, শব্দের অর্থ, উচ্চারণ, প্রতিশব্দ, পরিভাষা, ব্যাকরণ বিষয়ক নির্দেশনা। ব্যাকরণগত দিক থেকে এটা কিভাবে হবে বা কিভাবে ব্যবহার হবে এগুলোও কিন্তু অভিধানে লেখা থাকে। এছাড়াও আরও অনেক বিষয়, একটি শব্দ ধরো একটা শব্দ কোত্থেকে এসেছে, যেমন আমরা জানলাম ল্যাটিন শব্দ থেকে ইংরেজি ডিকশনারি শব্দটা গ্রহণ করা হয়েছে, ঠিক তেমনি শব্দটা কোন উৎস থেকে এসেছে তার সঠিক বানান, তারপর ধ্বনিতাত্ত্বিক উচ্চারণ বা বানানের বিশেষ অর্থ, বানানে ভিন্নতা, তারপর শব্দের প্রতিরূপ, প্রকৃতি, সাধু ও চলিত মিশ্রিতে শব্দের অতীত বর্তমানে রূপ, পদের পরিবর্তনের শেষে অর্থ পার্থক্য, এরকম বচনভেদে বিভিন্ন রকম যে জিনিস সেগুলো কিন্তু কি হয় আমাদের অভিধানে রয়েছে। তাহলে আমরা বলতে পারি অভিধান হচ্ছে বানান শেখার বিশ্বস্ত গ্রন্থ। আমার বানান কি হবে, সঠিক বানান কোনটা বা বানান কোনটা ভুল কোনটা সঠিক এগুলো কিন্তু সুন্দর করে অভিধানে দেয়া থাকে। তাহলে অভিধান কি, অভিধান হচ্ছে আমাদের একটি শব্দ সংগ্রহ জাতীয় গ্রন্থ এবং বানান শেখার একটা বিশ্বস্ত গ্রন্থ। এবার দেখি বাংলা অভিধান। এতক্ষণ আমরা টোটাল অভিধানটা পড়লাম, মানে ডিকশনারি কি সেইটা সম্পর্কে জানলাম। ডিকশনারির বাংলায় কিন্তু হচ্ছে অভিধান। এখন আমরা দেখব বাংলা অভিধান। আমরা যে বাংলা অভিধানটা পড়ি মানে বাংলা ডিকশনারি যেটা দেখি সেটা কি, বাংলা অভিধান। বাংলা অভিধান শুরু হয় আসলে এই উপমহাদেশে বাংলা অভিধানের প্রণয়নের কাজটি প্রথম শুরু করা হচ্ছে সংস্কৃত পণ্ডিতবর্গ। প্রথম করেন হচ্ছে সংস্কৃত, আমি সংক্ষিপ্ত করে লিখছি, তোমাদের লেকচার শিটে সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। সংস্কৃত পণ্ডিতবর্গ, সংস্কৃত পণ্ডিতরা যখন কোনো গ্রন্থের টিকা বা ভাষ্য লিখে রাখতেন তখন শব্দের উৎস, ব্যুৎপত্তি, অভিধানজনা, অর্থের ভিন্নতা, বিভিন্ন অর্থের প্রয়োগ, দৃষ্টান্ত প্রভৃতি প্রয়োজন মতো লিখে রাখতেন। মানে তারা যখন কোনো
কিছু রচনা করতেন তখন কি করতেন, আমরা কি করি, ওই যে শব্দে দেখবা তোমরা বইয়ের নিচে অনেক সময় টিকা দেয়া থাকে। টিকা মানে হচ্ছে সঠিক মানে উল্লেখযোগ্য অর্থ বা ইম্পর্টেন্ট যে বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো লেখা থাকে। তো ওনারা কি করতেন, যখন কোনো গ্রন্থ রচনা করতেন বা কোনো কাজ করতেন তখন ওই কী করতেন, নিচে এই জিনিসগুলো লিখে রাখতেন। এইভাবেই সংস্কৃত কোষগ্রন্থ সৃষ্টি হয়েছিল, যা অনেকটা একালের মতোই প্রয়োজন মেটাতো। মানে তারা কি করতো, যে আমরা যে এখন করি যে অভিধানে সব কিছু পাই, তারা এইরকম মানে নিচে লিখে রাখতে জিনিসগুলো, উচ্চারণ, সঠিক অর্থে প্রয়োগ, এগুলো বিভিন্ন বিষয় তারা লিখে রাখতো। তো এই লিখে রাখার ফলে কি হতো, ওই লিখে রাখার ওই অংশগুলো তাদেরকে কিন্তু নানা রকম প্রয়োজন মেটাতো। এখন বাংলা ভাষায় প্রথম অভিধান রচনার চেষ্টা করেন খ্রিস্টান মিশনারি, মানে তিনি হচ্ছে বাংলা ভাষায় প্রথম অভিধান রচনার চেষ্টা করেন। সংস্কৃত পণ্ডিতবর্গ তো তাদের প্রয়োজনে কি করত, তারা হচ্ছে যে শব্দের শেষে টিকা, ভাষা, উচ্চারণ, কিভাবে অর্থ প্রয়োগ, এগুলো লিখে রাখতেন। আর বাংলা ভাষায় প্রথম যিনি অভিধান রচনার চেষ্টা করেন, ওনারা যে লিখে রাখতেন, যে সংস্কৃত পণ্ডিতরা লিখে রাখতেন, এগুলো কিন্তু তাদের প্রয়োজনগুলো মেটাতো। তো ওইটা এখনকার যে আমরা অভিধান দেখছি সেগুলোর মতোই অনেকটা প্রয়োজন মেটাতো, সেটা কোষগ্রন্থ ছিল। এবার দেখো খ্রিস্টান মিশনারি ম্যানুয়াল দ্য সুম্পো সাউ, নামটা একটু মানে তোমাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে। খ্রিস্টান মিশনারি ম্যানুয়াল দ্য সুম্পো সাউ, উনি হচ্ছে প্রথম হলো বাংলা অভিধান লেখার চেষ্টা করেন। তার রচিত গ্রন্থটা ছিল হচ্ছে পর্তুগিজ ভাষায় শব্দকোষ, ভোকাবুলারি ইডিয়মস বাংলা পর্তুগিজ। উনি যে গ্রন্থটা রচনা করেন সেটা হচ্ছে কি ছিল, পর্তুগিজ ভাষার শব্দকোষ, ভোকাবুলারিও ইডিয়মস বাংলা পর্তুগিজ। এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1743 খ্রিস্টাব্দে। 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবো থেকে প্রকাশিত হয়। এই গ্রন্থটি কত সালে? 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের যে রাজধানী লিসবো সেখান থেকে প্রকাশিত হয়। এরপরে রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গ অভিধানকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়। উনি প্রথম মিশনারি যে আছেন উনি রচনা করার চেষ্টা করেন। এটা কত সালে প্রকাশিত হয়? এটা হয় হচ্ছে 1743 খ্রিস্টাব্দে তোমার পর্তুগালের রাজধানী থেকে। এর পরবর্তীতে কি হয়, রামচন্দ্র বিদ্যাবাগীশ মানে একজন ব্যক্তি, তার প্রণীত যে হচ্ছে গ্রন্থটি ভাষাবিধানকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয় 1817 সালে। প্রথমে বাংলা মিশনে আমি একটা জিনিস দেখে, প্রথমে উনি চেষ্টা করলেন, এরপর 1817 সালে কি করলেন, একজন রামচন্দ্র বিদ্যাবাগীশ উনি হচ্ছে বাংলা অভিধান রচনা করার চেষ্টা করেন। তার এই যে রচনা 1817 সালে হয় রচনা করেন, সেটাকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়। এর পরবর্তীকালে বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশে অভিধান প্রণয়নে বাংলা একাডেমি অবদান গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেসব অভিধান রয়েছে তার মধ্যে হচ্ছে বাংলা একাডেমি। আমরা সবাই বাংলা একাডেমির নাম নিশ্চয়ই শুনেছি। আমাদের যে 21শে বইমেলা হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে, আমাদের যে বাংলা বইটই হয়, বই বিভিন্ন রকম গ্রন্থ সব কিন্তু এই বাংলা একাডেমির থেকে অনেক সময় প্রকাশিত হয়। তো এই বাংলা অভিধান ক্ষেত্রে বাংলা একাডেমি, আমি তোমাদেরকে যে বইটি দেখালাম এটা কিন্তু বাংলা একাডেমি, এবং এটাই কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। এই বাংলা অভিধানই কিন্তু এখন আমরা মূলত অনুসরণ করি। এই বাংলা একাডেমি থেকে বিভিন্ন ধরনের অভিধান প্রকাশিত হয়েছে। এর মধ্যে কি কি আছে দেখো, বানান অভিধান মানে বানান কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয়ে অভিধান, উচ্চারণ অভিধান মানে কোনটার উচ্চারণ কতটুকু সেগুলোর অভিধান, এবং বিজ্ঞান অভিধান, তারপরে
ঐতিহাসিক অভিধান, বাংলা ও ইংরেজি অভিধান ইত্যাদি প্রকাশিত হচ্ছে। বাংলার জন্য আলাদা অভিধান আছে এবং ইংরেজির জন্য বাংলা অভিধান আছে। তোমরা দেখবা যে আমরা যখন বই কিনতে যাই বা বইয়ের দোকানে যাই তখন কিন্তু জিজ্ঞেস করে আপনারা কি ডিকশনারি নেবেন, ইংলিশ টু বাংলা না বাংলা টু ইংলিশ। এই বাংলা একাডেমি থেকে যেমন ইংরেজি থেকে বাংলা অভিধানে যাওয়া বই আছে অর্থ জানার, আবার বাংলা থেকে ইংরেজি কি হবে সেই বিষয়ে কিন্তু বই রয়েছে। এখন দেখো এই যে অভিধান আমরা পড়ছি, এখন অভিধানে কিভাবে শব্দ সাজানো থাকে, অভিধানে কিভাবে শব্দ, তোমরা যখন ইংরেজি ডিকশনারি, তোমরা একটা কাজ করবে, ইংরেজি ডিকশনারি বা বাসায় যদি ডিকশনারি থাকে একটু খুঁজবে যে বাংলায় আমি ধরো একটা শব্দের অর্থ জানা লাগবে, আমার ধরো থামন শব্দের অর্থ বা থামবা শব্দের অর্থ জানতে হবে। এখন আমি কিভাবে জানবো যে এটা বইয়ের কোন জায়গায় আছে, এত বড় একটা বই আমি কোথায় খুঁজবো যে থামুন শব্দের অর্থ কি হবে? সেই অভিধানে শব্দ খোঁজার বা শব্দের কিন্তু এই যে সাজানো আছে অর্থগুলো, তার একটা নিয়ম আছে। তো এই যে অভিধানে শব্দ সাজানো থাকে একে বলা হয় ভুক্তি। বা এন্ট্রি। প্রত্যেকটা ভাষায় মানে শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। প্রত্যেকটা ভাষায় কিন্তু এই শব্দ সাজানোর একটা নিয়ম রয়েছে। আমরা জানি বাংলা বর্ণমালায় 11টি হচ্ছে কি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি। কিন্তু এই যে অভিধান তা কিন্তু এই যে এইভাবে কিন্তু নিয়ম মেনে করা হয়নি, একটু ব্যতিক্রম করা আছে। যে আমরা জানি স্বরবর্ণ শুরু হয় কি দিয়ে? স্বরেও, স্বরেয়া, হর্ষই, দীর্ঘ এরকম, আর এদিকে শুরু হয় ক খ গ ঘ দিয়ে। এই যে ব্যঞ্জনবর্ণের 3টা আছে দেখো, অনিশ্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু। এগুলো কি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ? কে বলতে পারবে? হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এবং এগুলো নর্মালি যদি আমরা হিসাব করি যে কিভাবে এগুলা হচ্ছে ডিকশনারিতে স্থান পাবে, কারণ ব্যঞ্জনবর্ণের এগুলো হচ্ছে লাস্টের দিককার মানে একদম শেষের দিকে বর্ণ, তাই না? তো নর্মাল হিসাবে যদি আমরা করি যে এগুলো কি হবে, একদম ডিকশনারির শেষের অংশে পাওয়া যাবে, একদম ডিকশনারির যে শেষের শব্দগুলো সেগুলো কিন্তু পাওয়া যাবে। কিন্তু না, এইখানে কি করা হয়েছে, একটু ব্যতিক্রম করা হয়েছে নিয়মের। এই ব্যঞ্জন বর্ণগুলো কি হয়, স্বরবর্ণর পরে এবং ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়। স্বরবর্ণের একদম লাস্ট কি তোমাদের বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে, এ, ওই, ও হচ্ছে স্বরবর্ণের একদম লাস্ট বর্ণ। এই স্বরবর্ণ বা লাস্ট বর্ণ যখন শেষ হয় তখন ব্যঞ্জন বর্ণ শুরু হওয়ার কথা, ক খ গ ঘ। ওই স্বরবর্ণ শেষ হওয়ার পর এই অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলোর কিন্তু তোমার ব্যঞ্জনবর্ণ শুরু হওয়ার আগে এই সম্পর্কিত শব্দগুলো পাওয়া যায়। আমি কি বোঝাতে পেরেছি? আমি বিষয়টা আবার করে বলছি যে শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি। এই শব্দ সাজানোর একটা নিয়ম আছে, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা নিয়ম ব্যতিক্রম হয়েছে। আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। তাহলে যদি ওই সিরিয়াল অনুযায়ী সাজাতে চাই তাহলে কিন্তু এই ব্যঞ্জনবর্ণের 3টা যে বর্ণ আছে, লাস্টের 3টা বর্ণ, এগুলো কিন্তু একদম ডিকশনারি শেষে থাকার কথা। তোমরা কি করবে, তোমরা যদি একটা ডিকশনারি খুঁজে দেখো বা একটা ডিকশনারি বের করে দেখো, যদি বাসায় ডিকশনারি থাকে, তাহলে দেখবা যে এই 3টা বর্ণ কিন্তু একদম বইয়ের শেষে নাই। এই 3টা বর্ণ কি হবে, স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জনবর্ণের আগে। স্বরবর্ণের লাস্ট বর্ণ কি? এ, ওই, ও। এগুলোর পরে তখন শুরু হয় অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু সম্পর্কিত শব্দগুলো। এগুলো অভিধানে এই ক্রমানুসারে সাজানো। আবার দেখো যুক্ত খ, এটা কি? আমরা জানি এটা একটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের জন্য কিন্তু আলাদা থাকে, কিন্তু এই খটা ক বর্গের শেষে ব্যবহৃত হয়, মানে ক দিয়ে যত শব্দ আছে
এই যুক্ত খটা দেখো ক বর্গের পরে প্রয়োগ হয়। আমরা জানি যে যুক্ত বর্ণ এটা কিন্তু একদম লাস্টে যাওয়ার কথা। দুটো নিয়ম তোমাদের একটু মাথায় রাখতে হয় যে অভিধানের বর্ণ সাজানোর ক্ষেত্রে হচ্ছে এই তিনটা বর্ণ ব্যঞ্জন বর্ণের আগে এবং স্বরবর্ণের পরে, এবং যুক্ত খটা ক বর্গের পরে প্রয়োগ হয়। মানে ক দিয়ে যত শব্দ আছে, কা কু একার উকার যত শব্দ আছে তারপরে ক বর্গের পরে কিন্তু এই যুক্ত খ দিয়ে শব্দ ব্যবহৃত হয়। এরপর ধরো তোমার হচ্ছে কার চিহ্ন ফলা চিহ্ন যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু শব্দ সাজানো থাকে। এখন আমরা এই যে তোমাদের যে বই আছে, তোমাদের যে বাংলা ব্যাকরণ নির্মিতি যে বইটা আছে সেই বইয়ের দেখবা 64 নাম্বার পৃষ্ঠায় যুক্তক্ষরের বর্ণাক্রম মানে অভিধানে কিভাবে যুক্ত বর্ণ কোনটার পর কোনটা সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত লেখা আছে। আমি এই জন্য কিন্তু আর লেকচার শিটে জিনিসগুলো তুলে দেইনি। এরপর দেখো কার চিহ্ন কোনগুলো, ফলা চিহ্ন কোনগুলো, এগুলো একটু তোমাদের সুন্দর করে বইয়ে দেওয়া আছে এবং আমি যে লেকচার শিট দিয়েছি সেটাতেও সুন্দর করে দেওয়া আছে। আমি আশা করছি যে তোমাদের এই দুইটা বিষয় মনে রাখলে অভিধান থেকে কোনো শব্দ বা বানান খুঁজে বের করতে কষ্ট হওয়ার কথা না। নর্মালি ক খ গ ঘ ঙ চ ছ এইভাবে যদি তুমি বলো সেই অনুযায়ী তো যে কোনো ক দিয়ে বলো, খ দিয়ে বলো, ট দিয়ে বলো, যে কোনো শব্দ যদি খুঁজে বের করতে চাও ডিকশনারি থেকে বা অভিধান থেকে তুমি কিন্তু সহজে সেটা বের করতে পারবা। আর এরপর তুমি যদি এই যে যুক্ত বর্ণগুলো কি আছে সেগুলো কিন্তু একটা সিরিয়াল দেয়া আছে, তুমি একটু খুঁজতেই পেয়ে যাবে। অভিধানটা তোমরা যদি একটু নিজেরা খুঁজে বের করার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝতে পারবা। আর এই যে দুইটা আমি মানে ব্যতিক্রম বললাম যে ব্যঞ্জনবর্ণ তিনটা বর্ণ হচ্ছে স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জনবর্ণের আগে, এবং যুক্ত খটা এই যে যুক্ত বর্ণ যে সাজানো আছে সেই সিরিয়ালে হওয়ার কথা থাকলেও ক বর্গের পরে প্রয়োগ হয়। বুঝতে পেরেছো? এখন তোমাদের যে হোমওয়ার্কটা রয়েছে, তোমাদের একটা ছোট্ট কাজ দিয়েছি, সেটা হচ্ছে এইখান থেকে তোমরা কি করবে, এগুলো তো পড়বে যে অভিধান কাকে বলে, অভিধানে কি কি বিষয় থাকে, অভিধানের দুটো নিয়ম, এবং আমি তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। তোমরা কি করবে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো শেষ করবে, উত্তরগুলো লিখবে। উত্তরগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। তোমরা কিন্তু এই জিনিসগুলো না পড়লে উত্তরগুলো লিখতে পারবে না। ঠিক আছে? আশা করছি আজকে তোমাদের পড়াটা বুঝতে সহজ হচ্ছে। এখানেই শেষ করি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।